like a Hellcat. গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে চলে এসেছি লাচেনের সাইট সিন করতে। তবে হ্যাঁ, কালকে একটা ঘটনা ঘটেছে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে বিষয়টা হচ্ছে, এটা আগের বছর আমাদের লাচেনে হয়েছিল, এই বছর আমাদের সাথে লাচুংয়ে হলো। মানে প্রত্যেক 2 বছরই কিন্তু আমাদের সাথে দুটো ঘটনা ঘটলো। সেটা অবশ্যই তোমাদেরকে বলবো, কারণ তোমাদের এটা জেনে রাখা দরকার। কারণ আমি জানি না এটা কতজনের সাথে হয়েছে, কিন্তু আমার মনে হয় এটা 100% লোকের সাথে এই জিনিসটা হয়। যেহেতু লাচুংয়ে কোনো রকম হোটেল নেই, যেহেতু ওখানে নাইট স্টে আছে, আর তার জন্যে আমাদেরকে কোনোভাবে এই জিনিসটা বলা হয় না, প্রপার ইনফরমেশন দেওয়া হয় না। আর আমরা যারা প্রথমবার যাই তারা কিন্তু এই ভুলটা প্রত্যেকেই করে থাকি। তাই তোমরা যাতে এই ভুলটা কখনো প্রথমবারের জন্য না করো, আর তোমাদের সাথে এই রকম বাজে ব্যবহার যাতে না হয়, তার জন্য আমি তোমাদেরকে এই আজকের ভিডিওর শেষে যে ক্লিপিংসটা দেখাবো, তোমরা কিন্তু অতি অবশ্যই লাস্টের পার্টটা দেখবে। কারণ এই জিনিসটা হলে কিন্তু অনেকেরই মাথা খারাপ হয়ে যায়, ইভেন জিনিসপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে। তো আজকের ভিডিওটা পুরোটা দেখো, আর ভিডিওর শেষে কিন্তু গতকালের পুরো ঘটনার ক্লিপিংসটা কিন্তু দিয়ে দেবো। এটার বলার কারণটা হচ্ছে, আমরা যখন সাইট সিনে বেরাই তখন কিন্তু আমরা সব রকম টাকা পয়সা যাবতীয় যা আমরা লাগেজে থাকি সচরাচর, সব কিছু কিন্তু সাইট সিনের জন্য ক্যারি করি না। তো সেগুলো আমরা রুমেই রেখে আসি সচরাচর। তো তার জন্যই আমি সবাইকে বারবার সতর্ক করছি যে ভিডিওটা পুরোটা দেখো, আর লাস্ট অবধি দেখো। আমি কিন্তু লাস্টে ভিডিওটা শেয়ার করব, গতকালের ভিডিওটা। তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছ, আজও ঠিক সকাল সকাল বেরিয়ে গেছি কিন্তু আমরা নর্থ সিকিমের লাচেনের গুরুদাংমার লেকের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, গুরুদাংমার লেক, যেটা বছরে ম্যাক্সিমাম টাইমই কিন্তু এটা বরফ পড়ে ল্যান্ডস্লাইড হয়ে বন্ধ হয়ে থাকে রাস্তাটা। আর এই গুরুদাংমার লেক কিন্তু আমি আগেরবার এসে একেবারেই দেখতে পাইনি, কারণ এই রাস্তাটা পুরোটা কাটা ছিল আর পুরোটাই বরফে ভর্তি ছিল। তবে হ্যাঁ, গুরুদাংমার লেকে যাওয়ার আগে আরেকটা ভ্যালি আছে, যার নাম হচ্ছে থাঙ্গু ভ্যালি। সেটাও তোমাদেরকে অবশ্য দেখাবো। যদি কখনো তোমরা গুরুদাংমার লেকে আসতে গিয়ে যদি পুরো প্রপার যেতে না পারো, রাস্তায় যদি আটকে যায়, তাহলে কিন্তু তোমরা সাময়িক মজা কিন্তু ওই থাঙ্গু ভ্যালি থেকে নিতেই পারো। তবে বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, গুরুদাংমার লেকে যদি যেতে চাইছো তোমরা, হ্যাঁ, তবে গাড়ি যখন করছো তোমরা গাড়ির ড্রাইভারের সাথে কথা বলে নেবে। গুরুদাংমার লেকে ওটা প্যাকেজের মধ্যেই থাকে, মানে তোমরা যে ভাড়াটা ওর সাথে কন্ট্যাক্ট করবে সেটার মধ্যে গুরুদাংমার লেকটা কিন্তু ইনক্লুড থাকে। তবে গুরুদাংমার লেক যেতে কিন্তু আর একটা বড় পয়েন্ট আছে, সেটা হচ্ছে কালাপাত্থার। তো কালাপাত্থার আর গুরুদাংমার লেকের কিন্তু রাস্তাটা ঠিক একই দিকে, মানে রোডটা একই দিকে, শুধু গুরুদাংমারটা একটা জায়গার পরে গিয়ে ওটা একটু উঠে যাচ্ছে, আর কালাপাত্থার একটু সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। তবে কালাপাত্থারের জন্য কিন্তু সাইট সিনের আলাদা কস্টিং আছে, আর গুরুদাংমারের কিন্তু ওটা ইনক্লুডিং থাকে। তবে এরকমটা কিন্তু তোমরা কখনোই করো না। যদি প্রপার সিজনের টাইমে যাও, যদি গুরুদাংমার অবধি যেতে না পারো তাহলে আলাদা ব্যাপার। গুরুদাংমার অবধি যেতে না পারলে তোমরা কালাপাত্থরে যেতে পারবে না। আর যদি গুরুদাংমার যেতে পারো তবে অবশ্যই কিন্তু কালাপাত্থার ট্রাই করবে। আর একটা কথা, কালাপাত্থার গুরুদাংমার দুটো একদিনে করা কিন্তু খুবই টাফ। কারণ হচ্ছে, তোমাদের এই লাচেনের এই দিনটাই কিন্তু তোমাদের পুরো গুরুদাংমার কালাপাত্থার কমপ্লিট করে তোমাদেরকে আবার ফিরতে হবে হচ্ছে গ্যাংটকে, এই সেম ডেতে। হ্যাঁ বন্ধুরা, এই সেম ডেতেই কিন্তু তোমাদেরকে গ্যাংটকে ফিরতে হবে। তো একেবারেই সকাল সকাল টাইম ওয়েস্ট না করে যত তাড়াতাড়ি পারবে একটু গলা ভিজিয়ে, মানে চা খেয়েই কিন্তু বেরিয়ে পড়বে গুরুদাংমারের উদ্দেশ্যে। কারণ গুরুদাংমার যদি ল্যান্ডস্লাইড হয়ে যদি একবার রাস্তা একটু বন্ধ থাকে, তাহলে কিন্তু ঘন্টার পর ঘন্টা তোমাদেরকে এখানে জ্যামের মধ্যেই ফেসে থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা, যারা একদম প্রপার সিজনে আসছো, আমি কিন্তু অবশ্যই বলবো, সে আমার মতো বয়সী হোক বা একটু বয়স্ক হোক বা বাচ্চা কাচ্চা হোক, পারলে কিন্তু একটা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করবে। মানে ওটা খুব বেশি না, ওটা তোমরা লাচেনের হোটেলের সামনে যে কোনো দোকান থেকেই পেয়ে যাবে। খুব বেশি হলে 600 কি 500 টাকা মতো নেয়। তো ক্যারি করাটা খুবই ভালো। আর চাইলে কর্পূরও ক্যারি করতে পারো, কারণ সত্যি কথা বলতে গুরুদাংমারটা কিন্তু যথেষ্ট উঁচুতে আর প্রচুর উঁচুতে। তো একটু বয়স্ক মানুষ থাকলে কিন্তু প্রবলেম হতেই পারে। আর একটা কথা সবথেকে বড় হচ্ছে যে, তোমরা ধরো 5-6 জন মিলে গেছো, আর বা তোমাদের মধ্যে একজন বয়স্ক বা একজন বাচ্চা আছে, যার কি ওপরে গিয়ে যদি কোনো রকম প্রবলেম হয়, তার জন্য কিন্তু তোমাদের পুরো ট্যুরটাই কিন্তু ক্যান্সেল হবে, আর পুরো ঘোরাটাই কিন্তু মাটি হয়ে যাবে। সেটা যদি একেবারেই করতে না চাও, তো আমি অবশ্যই বলবো একটা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করবে, যার দাম 500 থেকে 600 টাকার মধ্যে পড়ে। তবে সেটা একবারই লাগবে, সেটা গুরুদাংমারের জন্যই লাগতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, কেউ যদি তোমরা একদিনের জন্যও যদি ইস্ট সিকিম কভার করতে চাও, তাহলে কিন্তু সিলিন্ডারটা ক্যারি করো। কারণ তোমরা যদি নাথুলা বাবা মন্দির ওখানে যাও, তখনও কিন্তু নাথুলার জন্য কিন্তু একটু হলেও তোমাদের সিলিন্ডার লাগতে পারে, কারণ ওটাও যথেষ্ট উঁচু আর অনেকটা হেঁটে যেতে হয় ওখানে, কারণ গাড়ি কিন্তু নাথুলাতে অতটা অবধি যায় না। তো যাক সেটা পরের কথা, আগে তোমাদেরকে এখানকার কথাটা বলি।
তো আমরা যথারীতি জানি গুরুদাংমার লেকে কিন্তু আমাদের অনেকটা মিনি সুইজারল্যান্ড বলা হয়, কারণ হচ্ছে এর চারিপাশে বরফ হয়ে ঢাকা থাকে। মিনি সুইজারল্যান্ড বলার কারণ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে চারিপাশটা কীরকম ফাঁকা হয়ে আছে। উইন্টার টাইমে কিন্তু এটা শুধু রাস্তাটা যেখান দিয়ে তোমরা যাবে সেখানটাই থাকবে রাস্তা, আর বাকি দিকে মানে ডান দিক বাঁ দিক কিন্তু চারিদিকে কিন্তু বরফ হয়ে থাকবে। তো যথারীতি পৌঁছে গেলাম গুরুদাংমার লেকে, যার জন্য সিকিমে আসা। এই গুরুদাংমার লেকটাই হচ্ছে লাচেনের একদম মেন পয়েন্ট বলতে পারো। তো গুরুদাংমার লেকে পৌঁছানোর পরেই গাড়ি থামার পরে গাড়ি থেকে বেরিয়েই বন্ধুরা যে এই ফিলিংসটা হলো না, অসাধারণ। সত্যি কথা বলতে তোমরা এই টাইমে গেলে পরে বুঝতে পারবে যে এই যে ঝোড়ো হাওয়াটা, মানে একটা ঠান্ডা হাওয়া যেটা দেয়, আর এই যে ভ্যালিটার পাশে এই যে লেকটার পাশ থেকে যে জলের হাওয়াটা যায়, সেটা যখন গায়ে লাগবে তখন একটা অপূর্ব ফিল কিন্তু হয়। আর ওই পাশটা দেখতে পাচ্ছ কীরকম পুরো চারিদিকটা বরফে ঢাকা, কারণ এটা এতটাই উঁচু যেটা 12 মাসে কিন্তু বরফে ঢাকাই থাকে বন্ধুরা। কিন্তু আমরা যেহেতু গরমের টাইমে গেছি সেহেতু এই দিকটা বরফ পাচ্ছি না, কিন্তু ওই ওপরের দিকটা পাহাড়ের দিকটা কিন্তু পুরোটাই বরফ আছে। আর এই গুরুদাংমার লেকের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, সেটা জানি না তোমরা জানো কি না। এই গুরুদাংমার লেকের এই যে লেকটা যেটা আছে এর মিডিল দিকে একটা পোর্শন আছে যেটা যতই উইন্টার টাইম হোক না কেন ওই জায়গাটা কিন্তু জলই থাকে, কখনোই কিন্তু জমে না বন্ধুরা। এই ওপরটা যে কী পরিমাণ ঠান্ডা আর কতটা হাওয়া দিচ্ছে সেইটা বোঝানোর জন্য আমি কিন্তু অরিজিনাল ভিডিওর সাউন্ডটা একটুখানি অন করে রাখছি। তোমরা একটুখানি সাউন্ডটা পেলেই বুঝতে পারবে যে ওপরে কী পরিমাণ হাওয়া দিচ্ছে আর কতটা ঠান্ডা লাগছে। নাহলে আমি কিন্তু, তোমরা আগেও আমাকে দেখেছো, আমি কিন্তু মাথায় টুপি আর এই গায়ে জ্যাকেট দেওয়ার মতো ছেলে না। সত্যি কথা বলতে বন্ধুরা গুরুদাংমার লেকটা কিন্তু কিছুটা লাকটাও ভ্যারি করে, কারণ প্রত্যেকবার আসলেই যে তুমি গুরুদাংমার লেক দেখতে পারবে এর কোনো মানে নেই। তবে হ্যাঁ, চেষ্টা করবে গরমের টাইমে বা নর্মাল টাইমের আসা, কারণ উইন্টার টাইমে এলে কিন্তু তুমি 100% শিওর আমি বলছি গুরুদাংমার লেক দেখতে পারবে না। তাহলে এক লাখ গুরুদাংমার লেক কেমন লাগছে শুভঙ্কর? অসাধারণ ফিলিংস। এই ফিলিংস এখানে না আসলে বোঝা অসম্ভব ব্যাপার। একটু আসতে হয়তো কষ্ট হবে, কিন্তু এখানে এসে গেলে তবে ওপরটা কিন্তু অতটা কিন্তু আমরা ভেবেছিলাম যে উপরে আসলে তোমার প্রবলেম হবে, অতটা কিছু না। হ্যাঁ, তবে একটা কথাই বলার, যারা ভাই শ্বাসকষ্ট প্রবলেম আছে তাদের পক্ষে এখানে না আসা। ঠান্ডা হাওয়াটা অসুবিধা হচ্ছে। তবে একবার যদি বন্ধুরা তোমরা গুরুদাংমার লেকে যাও না, আমি শিওর বলছি তোমার আবার যেতে ইচ্ছা করবে। কারণ এই যে গুরুদাংমার লেকের সামনে থেকে দাঁড়িয়ে চারিদিকে যে মনোরম দৃশ্য আর লেকের দিকে তাকালে মন ভরে যাবে বন্ধুরা। একবার হলেও কিন্তু এখানে তোমরা যাও। কেমন লাগছে? কেমন লাগছে তোমার? নাক থেকে তবে অতটা প্রবলেম হচ্ছে না, ওপরে আসতে অতটা প্রবলেম না, মানে ওপরে এসে গেলে কোনো প্রবলেম অত নেই, আসতে গিয়ে হয়তো প্রবলেম হতে পারে অনেকের। দারুণ ফিলিংস। তো বন্ধুরা সারাক্ষণ লেক আর চারিদিকের পাহাড় দেখলে হবে? গুরুদাংমার লেকের এই মধ্যেখানে কিন্তু একটা মন্দিরও রয়েছে বন্ধুরা। চলো তাহলে তোমাদেরকে দেখাই এই মন্দিরের ভেতরে অ্যাকচুয়ালি কী রয়েছে। মন্দিরের সামনেটা কিন্তু চারিপাশে ইট দিয়ে কিন্তু বাউন্ডারি করা রয়েছে। আমি প্রথম দিকে এটা খুঁজে পাচ্ছিলাম না, যাওয়ার রাস্তাটা কোথায় সেটা বুঝতে পারছিলাম না, ওই জন্য হাঁটতে লেকের ধার থেকে সোজা হেঁটে গেলাম, গিয়ে দেখলাম যে আলটিমেটলি রাস্তা কোথাও ওখানে নেই। তো আবার আমাকে পিছন দিক থেকে যেতে হবে, পিছন দিক থেকে গিয়ে দেখবো। তো বন্ধুরা ঠিক পিছন দিকটা ঘুরে আসতে না আসতেই খুঁজে পেয়ে গেলাম মন্দিরের এই এন্ট্রেন্সটা। আমি ঠিক বুঝতে পারছিলাম না এই মন্দিরটা কিসের, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করবে তোমরা যদি যাও এই মন্দিরের, এখানে মন্দির হোক বা যাই বলো না কেন, এদের সামনে একটা বড় টাইপের এরকম পতাকা কিন্তু প্রত্যেক জায়গায় রাখা থাকে। মন্দিরটা কিন্তু একেবারে ফাঁকা ছিল আর মনে হচ্ছিল যেন একটু ভাঙাচোরা, কিন্তু তারপরে ভেতর দিকটা ঢুকতে গিয়ে দেখলাম যে না, একদমই ভাঙা না, ওই স্ট্রাকচারটাই ওরকম টাইপের করা। তবে আমি মনে ভাবছিলাম যে আদৌ এর ভিতরে গেলে কোনো ঠাকুর বা ভগবানের হদিশ পাওয়া যাবে তো,
কিন্তু ঢুকতে না ঢুকতেই দেখলাম একটা বড় ঘন্টা ঝুলছে এখানে। তো একটুখানি ঘন্টাটা বাজিয়ে নিয়ে ভিতর দিকে ঢুকতে গিয়ে দেখি যে আমাদের যেরকম মন্দির বলি গেট করা থাকে, এই গেটটা কিন্তু এদের অনেক কাপড় দিয়ে বাঁধা। তো বুঝতে পারলাম না যে এটা কীরকম মন্দির। তো প্রথম দিকে বুঝতে না পেরে আমি কিন্তু এই মন্দিরটা আশেপাশে যা যা রয়েছে সব কিছুই এরকম ভিডিও ক্যামেরা করতে থাকলাম। করতে করতে সাইড থেকে দেখতে পাবে তোমরা যে আরেকটা রাস্তা চলে যাচ্ছে। তো ওই রাস্তা ধরেই আমি এই যেতে থাকবো এখন। তো এই রাস্তা ধরে যেতে 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 ঘুরে কিন্তু আবার আমাকে সেই একই রাস্তা থেকে বের করে দিল, কিন্তু আমি কোনো ঠাকুর বা ভগবানের কিন্তু হদিশ এই মন্দির থেকে পেলাম না। তো মন্দির থেকে বেরিয়ে পিছন দিকটা তাকিয়ে আমি পুরো অবাক হয়ে গেলাম যে কেন এটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। আর তোমরা জানো কি বন্ধুরা, এই যে পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ, এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, ঠিক এই পাহাড়ের পিছনটাই কিন্তু রয়েছে চীনের বর্ডার। হ্যাঁ বন্ধুরা, ঠিক এর পিছনটাই রয়েছে চীনের বর্ডার। আর আমরা চীনের বর্ডার থেকে এখন কিন্তু অলমোস্ট মোটামুটি ওই 1.5 থেকে 2 কিলোমিটার দূরে রয়েছিলাম। আর মন্দিরের একটু বাদিক করে ব্যাক সাইডটা দেখতে পেলাম এরকম অনেক কাপড় একবারে এরকম বাঁশের মধ্যে করে রাখা, আর তার মধ্যিখানে এরকম দুটো তিনটে করে প্রদীপ রাখা আছে। বুঝতে পারলাম না এটা কি, মনে হয় এখানে ওনারা পুজো আচ্ছা কিছু করেন। তবে অনেক সাধনার পরে গুরুদাংমার লেক অ্যাট লাস্ট কমপ্লিট করে এবার আমরা রওনা দিলাম কালাপাথরের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, আগেই বলেছিলাম যে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ আমরা দুটোই কমপ্লিট করব। আর গুরুদাংমার কালাপাথর দুটো কমপ্লিট করতে গেলে একটু তাড়াতাড়ি বেরাতেই হবে, কারণ না হলে পরে কিন্তু তোমরা গ্যাংটক পৌঁছাতে পারবে না। কারণ এমনি আমি আগে বলেছি যে গ্যাংটক থেকে লাচেনের কিন্তু ডিস্টেন্স মোটামুটি 6 থেকে 7 ঘন্টার কিন্তু ডিস্টেন্স আছে। আর যেহেতু আমরা রাতের দিকে যাব, রাতের দিকে কিন্তু ওইখানে যাওয়ার পথে ঠিক চুংথাং পেরানোর পর থেকে কিন্তু কোনো রকম আলো অতটা বেশি থাকে না। যত রাত হবে তত কিন্তু অন্ধকারের মধ্যে থেকে যেতে হবে। তাই আমরা বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি এখান থেকে মোটামুটি 1-1.5 ঘন্টা মতো থেকে বেরিয়ে গেলাম কিন্তু আমরা কালাপাথরের উদ্দেশ্যে। তবে গুরুদাংমার থেকে কিন্তু কালাপাথরের ডিস্টেন্স খুব বেশি না, কারণ আমি আগে বলেছিলাম যে গুরুদাংমার আর কালাপাথরের রাস্তাটা কিন্তু ঠিক একই দিকে। মানে আমি ওই থাঙ্গু ভ্যালি ক্রস করার পর থেকে অনেকটা যাওয়ার পরে ওইটা গুরুদাংমারটা সোজা চলে যাচ্ছে আর কালাপাথরটা একটু বাদিক করে ঘুরে যাচ্ছে। তো যথারীতি আমাদেরকে আবার রিটার্ন যে পথ থেকে এসেছিলাম সেই পথ থেকে আমাদের রিটার্ন এসেই ডান দিক থেকে ঘুরে আমাদেরকে কালাপাথরে ঢুকতে হবে। গুরুদাংমার থেকে যেহেতু ডিস্টেন্স বেশি ছিল না, সেহেতু মোটামুটি কিছুক্ষণ ভিডিও করার সাথে সাথেই আমরা ঢুকে পড়লাম কিন্তু কালাপাথরে। আর কালাপাথরে ঢুকতে না ঢুকতেই বন্ধুরা কি বলবো, এই যা দৃশ্য আমরা দেখেছি, আমি জানি না সবার পক্ষে এরকম দৃশ্য দেখা সম্ভব হয় কি না, তবে দেখতে যতটা ভালো লাগছিল ততটা কিন্তু ভয়ঙ্কর লাগছিল। কারণ এই যে দেখতে পাচ্ছ মেঘগুলো একেবারে আমাদের নিচে নেমে এসছে। আর সত্যি কথা বলতে প্রচণ্ড ভয় লাগছিল যে আমরা যখন রিটার্ন যাব তখন কীভাবে যাব, কারণ আশেপাশে আমরা যখন এই কালাপাথরে ঢুকেছি আশেপাশে কিন্তু একটা মানুষজন নেই। তোমরা দেখতে পাচ্ছ একটা মানুষজন, একটা গাড়ি, কিচ্ছু নেই। আমি জানি না সেদিনকে কি হয়েছিল, কেউ কালাপাথর যায়নি নাকি আমরাই অনেক দেরি করে গেছিলাম সেটা বুঝতে পারছি না। তবে একটু ভয়ও লাগছিল অবশ্য। আর পুরো কালাপাথর এর জন্যই বলা হয়, দেখতে পাচ্ছি চারিদিকে যত পাথর আছে পুরোটা কিন্তু কালো হয়ে আছে, পুরোটাই কালো হয়ে আছে। আর মেঘটা যত টাইম যাচ্ছে মেঘটা আরও নিচের দিকে নামছে। তো মোটামুটি আমাদের অতক্ষণ ওখানে থাকার ইচ্ছা ছিল না, যেহেতু আমাদেরকে গ্যাংটক রিটার্ন করতে হবে। কিন্তু তাও যতক্ষণ থাকবো ভেবেছিলাম, এই পরিস্থিতি থেকে কিন্তু আমাদের আর বেশিক্ষণ থাকতে মন চাইলো না। তাও যতক্ষণ ছিলাম নিজেদের মধ্যে একটু হাসাহাসি আড্ডা এগুলো করে ফটো তুলে তাড়াতাড়ি কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম এই কালাপাথর থেকে। এই সময় বেরানোর সময় আরও মেঘটা কিন্তু নিচের দিকে নেমে চলে এলো। তখন আমাদের ড্রাইভার বললো এইভাবে যাওয়া সম্ভব না, মেঘটা একটুখানি কেটে যাক তারপরে আমরা বেরাবো। কারণ এই সিচুয়েশনে যদি আমরা রিটার্ন করতাম তাহলে জানি না আজকে এইভাবে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারতাম কিনা। আর সবথেকে বড় কথা, কালাপাথর যে শুধু কালো পাথরের জন্যই বিখ্যাত তা না, তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে কিন্তু অনেকটা লেকও আছে এখানে। তাহলে শুভঙ্কর অ্যাট লাস্ট কোথায় এলাম? এখানে কি করবো আমরা? লাল লাল কেমন লাগছে এখানে? ভালো, কিন্তু সবই মেঘে ঢাকা পড়ে গেছে। পুরো এতটা সামনে মেঘ চলে এসছে কিছু দেখাই যাচ্ছে না। নিচ অব্দি আসলেও তুই এতটা নিচে আসবে তুই বুঝতে থোড়ি পারবি। পুরো আমাদের সামনে এখানে মেঘ চলে এসছে। হ্যাঁ, আবার ওই উপরে গেলে মেঘ দেখতে পাচ্ছি ওখানে, আর হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে, ওই পাহাড়টাও দেখা যাচ্ছে ওখানে। ও গাড়িটা নিয়ে ছেড়ে সোজা উঠতে পারতো না উপরে? হ্যাঁ হ্যাঁ, এটা তুই ড্রাইভিং করলে ভালো হতো। যদি ভাড়া জেগে থাকতো আমি ভাড়া সামনে না না, ওই তো দেখ টপে কি আছে, ওই দেখ ওখানে কিছু ব্যালকানি করা আছে, দেখতে পেয়েছিস?
সেটা বলছি তো, নিশ্চয়ই ওখানে যাওয়া যায়। ওই যে দেখ ওখানে একটা ব্যালকনি টাইপ করা আছে, বৃষ্টি পড়ছে হালকা হালকা, ওদেরটা কিন্তু জমে গেছে। রাস্তা মাখো মাখো, শুধু এখানে একটু জল খাচ্ছিল ঢুকু ঢুকু, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরপরে ও গাড়ি চালাবে, ও দেখতে পারবে তো রাস্তা। নিয়েও কিছু দেখার মতন বেরোয়। তো বন্ধুরা, মোটামুটি আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা শুনে কিন্তু তোমরা বুঝতেই পেরেছো যে কী অবস্থায় আমরা ছিলাম। আমরা রীতিমতো নিজেরা ডুমার মধ্যে ছিলাম যে আমাদের ড্রাইভার যিনি ছিলেন তিনি ঠিকঠাকভাবে গাড়ি চালিয়ে আসতে পারবেন কি না। তো সত্যি কথা বলতে একদম ওখানকার ড্রাইভাররা আর যাই হোক না কেন, ওখানকার ড্রাইভাররা যথেষ্ট পরিমাণ সিনসিয়ার। ওরা বুঝতে পারবে যদি যে ওখান দিয়ে যেতে পারবো তবেই ওরা যাবে, আর যদি ওরা বুঝতে পারে যে যেতে পারবো না, তো আপনি যতই ওকে ফোর্স করুন না কেন, যতই টাকা পয়সার লোভ দেখান না কেন, ওরা কখনোই কিন্তু ওরা ওখানে যাবে না। তো বন্ধুরা, গুরুদাংমার ঢোকার সময় কিন্তু আমি বলেছিলাম যারা বরফের কারণে বা ল্যান্ডস্লাইডের কারণে যারা গুরুদাংমার যেতে পারছো না, তারা কিন্তু গুরুদাংমারের কিছুটা মজা তোমরা নিতে পারো গুরুদাংমার যাওয়ার আগেই থাঙ্গু ভ্যালি থেকে। তোমরা এই যে সামনে ভ্যালিটা দেখতে পাচ্ছ, এটাই থাঙ্গু ভ্যালি। আগেরবার আসার পরে যেরকম রাস্তা খারাপ হওয়ার কারণে আমি যেতে পারিনি, তো থাঙ্গু ভ্যালিতেই আমাদের পুরো মজাটা কাটাতে হয়েছে। শুধু মাঝখান থেকে যে ভ্যালিটা আছে এটাই দেখতে পারবে, বাদবাকি যে গাছপালা এগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরোটাই কিন্তু বরফে ঢেকে থাকে। তো বন্ধুরা, কালাপাত্থার গুরুদাংমা শেষ করে আমরা আবার ফিরলাম গ্যাংটকে। পরদিন দুপুরবেলা হঠাৎ করে উঠে পড়লাম কিছু চিৎকার চেঁচামেচির আওয়াজে। চিৎকার চেঁচামেচি শুনেই জানলা খুলে হঠাৎ করে দেখছি আমরা যেই হোটেলে ছিলাম তার পাশে একটা সুন্দর অপূর্ব স্টেডিয়াম রয়েছে। পাশেই বলাটা ভুল হবে, সামান্য দূরে ছিল। আমি ক্যামেরাটা অনেক বেশি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো গ্যাংটক রিটার্ন করার পরে এতটা টায়ার্ড ছিলাম যে আর সেই দিনকে সন্ধ্যাবেলা কোথাও বেরাতে ইচ্ছা করেনি, কারণ পরদিন সকালবেলা আবার বেরাতে হবে, আবার ট্রেন আছে, ট্রেনে করে আবার রিটার্ন করতে হবে আমাদের সেই কলকাতাতে। ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। এবার পালা তোমাদেরকে সেই ভিডিওটা দেখানোর যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছো, আর আমিও অপেক্ষা করে আছি তোমাদেরকে এই ভিডিওটা দেখানোর জন্য, সচেতন করার জন্য। তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে পুরোটা দেখো বন্ধুরা। এই হচ্ছে লাচুংয়ের অবস্থা, লাওয়ারিসের মতো সবকিছু ফেলে রেখে দিয়েছে। এইগুলো তো আমি ঠিক করলাম। এখন জামা কাপড় গেট আমাদের রুম থাকা অবস্থাতেই লক করে দিয়ে, 4টে রুম ছিল বের করে দিয়ে লাওয়ারিসের মতো ফেলে দিয়েছে। আমাদেরকে আমরা যখন চাবি চেয়েছি তখন প্রথমে বললো যে এখানে একটা ইউনিভার্সাল চাবি, একটা দিয়ে সব কিছু হয়। সাইট সিন করে এসে দেখছি এইভাবে লাওয়ারিসের মতো আমাদের সব কিছু ফেলে রেখে দিয়েছে। এই হচ্ছে লাচুংয়ের অবস্থা। আর হোমস্টেগুলো ম্যাক্সিমাম এরকম। তো আজকের ভিডিওটা এত অবধি থাক। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে রেগুলার এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।